ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এখন কিন্তু আমরা আগামী সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে বা মন্ডে থেকে কোন কোন স্টকগুলো রাডারে রাখবো, কেন রাখবো, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, রেজাল্টের সিজন চলছে, তো আমরা দেখে নেবো যে কোন কোন দিন কোন কোন ইম্পর্টেন্ট স্টকগুলোর হচ্ছে রেজাল্ট আছে। দেখুন, অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং হাউসের একটা কোম্পানি, 15 তারিখ রয়েছে। দেখুন, তারপরে দেখলে দেখা যাবে কিন্তু আছে কার, মোটামুটি জিও ফাইন্যান্স কোম্পানিটার রেজাল্ট রয়েছে 15 তারিখে। 15 তারিখে আর ইম্পর্টেন্ট বলতে তেমন কিছু নেই। এবার আমরা 16 তারিখ দেখে নেব। 16 তারিখে ফেডারেল ব্যাংকের রেজাল্ট আছে কত তারিখে? 16 তারিখে, ঠিক আছে। তার সাথে দেখে নেব এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে 16 তারিখে। ব্যাংকিং সেক্টরের দিগ্গজ ব্যাংক, একদম ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন বা নিফটি ব্যাংক বলুন বা ব্যাংকিং সেক্টর বলুন, সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তার 16 তারিখ কিন্তু রেজাল্ট রয়েছে। তো এইচডিএফসি ব্যাংকের রেজাল্টের দিকে আমরা সবাই নজর রাখবো, কারণ এইচডিএফসি ব্যাংক যেরকম রেজাল্ট পারফরমেন্স দেখাবে সেরকম কিন্তু আদার্স ব্যাংকগুলো সেরকম হতে পারে, একটা এক্সপেক্ট করা যায়। দেখুন, এলটিটিএস এর রেজাল্ট আছে 16 তারিখে। মহারাষ্ট্র ব্যাংক, তার রেজাল্ট আছে 16 তারিখে। তার পাশাপাশি যদি দেখি তাহলে নেটওয়ার্ক 18, তারও রেজাল্ট আছে 16 তারিখে। এবং তারপরে যদি দেখা যায় তাহলে কিন্তু দেখলে দেখা যাবে এশিয়ান পেন্টের রেজাল্ট আছে 17 তারিখে, ঠিক আছে। এশিয়ান পেন্টের সাথে সাথে দেখুন হ্যাপিয়েস্ট মাইন্ডের রেজাল্ট আছে 16 তারিখে। আইসিআইসিআই প্রু, তার রেজাল্ট আছে 16 তারিখে, ইন্স্যুরেন্স কোম্পানি। তারপরে যদি দেখি তাহলে এলটিআই মাইন্ডটির রেজাল্ট আছে 17 তারিখে, ঠিক আছে। তারপরে যদি দেখি, দেখুন ইন্ডিয়া মার্টের রেজাল্ট আছে কত? 18 তারিখে। ইন্ডোসেন্ড ব্যাংকের 18 তারিখে রয়েছে। কে সলভ রেজাল্ট আছে 18 তারিখে। তারপরে দেখলে দেখা যাবে কিন্তু পলিক্যাবের রেজাল্ট আছে 18 তারিখে। বহু চর্চিত খবর, পুনাওয়ালা যে কোম্পানি রয়েছে ফাইন্যান্স কোম্পানি, তারও রেজাল্ট আছে 18 তারিখে। সাউথ ইন্ডিয়ান ব্যাংক, তার রেজাল্ট আছে 18 তারিখে। টাটা কমিউনিকেশনের রেজাল্ট আছে 18 তারিখে। তো এইভাবে দেখালে দেখা যাবে কিন্তু মানে নেক্সট উইকে কিন্তু অনেকগুলো কোম্পানির রেজাল্ট আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ কোম্পানি, এবং তাদের ভূমিকা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে মার্কেটের। তো অবশ্যই আমরা সেই কোম্পানিগুলোর রেজাল্টের দিকে নজর রাখবো। এই রেজাল্টেরগুলো দেখতে গেলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, নাহলে কিন্তু নোটিফিকেশানটা পাবেন না। দেখুন, রিলায়েন্সের রেজাল্ট আছে 19 তারিখে। 20 তারিখে দেখলে দেখা যাবে কি আইসিআইসিআই ব্যাংকের, তারপর আইডিবিআইয়ের রেজাল্ট আছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের রেজাল্ট আছে 20 তারিখে। আইআরইডিএ ইরেডার রেজাল্ট আছে 20 তারিখে। জম্মু কাশ্মীর ব্যাংকের রেজাল্ট আছে 20 তারিখে। কোটাক মহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট আছে 20 তারিখে। স্টক স্পেসিফিক এবার আমরা আলোচনা করবো। ফার্স্টই আলোচনা করবো কাকে নিয়ে? পলিক্যাপকে নিয়ে। দেখুন, পলিক্যাপ ইন্ডিয়ার আগের সপ্তাহে টোটাল ড্রামাটা আমরা সবাই জানি। তা এখন হচ্ছে সবার রাডারে থাকবে এই কোম্পানিটা ফ্রাইডেতে ক্লোজ দিয়েছে প্রায় 3%-এর কাছাকাছি। তো কোম্পানি নেক্সট উইক কী করবে? নেক্সট উইক কি আরও কোনো খারাপ খবর আসতে চলেছে না ভালো খবর আসতে চলেছে? এখান থেকে কি কোম্পানিটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে? সেটা নিয়ে কিন্তু সবার হচ্ছে কৌতূহল থাকবে, কারণ কোম্পানিটা কিন্তু অলরেডি একটা ট্যাক্স এলিগেশন কেসে কিন্তু ফেসে আছে। যদিও সেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, এখনও কিন্তু এত কিছু হয়ে গেছে। কোম্পানিটা প্রায় তার হাই থেকে কিন্তু 25%, 26% কিন্তু মাইনাসে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু ফাইনাল খবর আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও বলা যায় না যে কোম্পানিটা এই জায়গা থেকে উপরে উঠবে না নিচে নামবে। যখনই ফাইনাল খবর পাওয়া যাবে তখন কিন্তু এই ধোঁয়াশাটা সবার কেটে যাবে যে কোম্পানিটা কি সত্যিকারই কোনো কেস খেয়েছে, নাকি এটা একদম পুরোপুরি রুমার্স। দেখুন, নেক্সট যদি কোম্পানি বলতে হয় তাহলে ইনফোসিস দেখুন আগের দিন অর্থাৎ ফ্রাইডেতে কিন্তু হচ্ছে 8% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? ঠিক তার আগের দিনে কিন্তু কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, এবং রেজাল্টটা কিন্তু বাজার যা এক্সপেক্ট করেছে তার থেকে কিন্তু বেটার হয়েছে, যার জন্য কিন্তু বাজার সেলিব্রেট করেছে 8%। এই র্যালিটা কি নেক্সট উইকেও চলবে? দেখুন, আমরা সবাই জানতাম যে আইটি সেক্টর যতগুলো কোম্পানি ছিল সবকটা কোম্পানির কিন্তু এরকমই রেজাল্ট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট যে এক্সপেক্ট করছে তার থেকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট করেছে বলে এই কোম্পানিটা কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবার দেখতে হবে স্যার এই কোম্পানিটা কতটা নিচে রয়েছে। দেখুন, আমরা যদি 5 বছরের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা এখনও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে। আর নিচে আসার পিছনে কারণ কি? কারণ মার্কেট আগের থেকেই বুঝে গেছিলো যে কোম্পানিগুলোর রেজাল্ট খারাপ হতে পারে। কারণ কি? কারণ আমি অনেকবার আলোচনা করেছি কারণ কি
ইনফ্লেশন হচ্ছিল কোম্পানিগুলোর মেন বিজনেস, যেসব কোম্পানিগুলোর মেন বিজনেস হচ্ছে কোথায়, যে এক্সপোর্ট করা বা আউট অফ ইন্ডিয়া বা ইউএসএ বলুন বা ইউকে বলুন বা টোটাল ইউরোপে বলুন, তো সেই সব কোম্পানিগুলোর প্রতি কটা কোম্পানির কিন্তু বিজনেসে হ্যাম্পার হয়েছে এই টাইম পিরিয়ডে, যে টাইম পিরিয়ডে ইনফ্লেশনটা মাথা চাড়া দিয়েছিল। আজকে আইটি সেক্টর বলুন, আপনি কেমিক্যাল সেক্টর বলুন, তার পাশাপাশি আজকেই একটা স্টক নিয়ে আলোচনা করেছি যেটা ট্রাইডেন্টের কিন্তু মেন বিজনেস 60 থেকে 65% মেন বিজনেস হচ্ছে এক্সপোর্ট করা, ইউএসএ 33%, বাদ বাকিটা হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যতগুলো কান্ট্রি এই বিদেশে এক্সপোর্ট করতো বা বিদেশে ব্যবসা করতো তাদের কিন্তু সবার কিন্তু বিজনেসে একটা হ্যাম্পার হয়েছে। তো এখন কিন্তু সময় আসছে কোম্পানিগুলো ঘুরে দাঁড়ানোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি, আপনি চাইলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে ভালো সময় আসতে চলেছে। টিসিএসেরও কিন্তু একই ব্যাপার। দেখুন, রেজাল্ট যে বিশাল কিছু একটা ভালো করেছে সেরকম ব্যাপার নয়, কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু বেটার করেছে, যার জন্য কিন্তু আগের দিন টিসিএসও কিন্তু 4%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, উইপ্রোর রেজাল্ট ফ্রাইডেতেই মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছিল। তো যেহেতু ইনফোসিস এবং টিসিএসের রেজাল্ট ভালো হয়েছিল, তাই জন্য কিন্তু উইপ্রো কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। তো এই কোম্পানিটার রেজাল্ট হিসেবে যদি বলেন তাহলে কিছু একটা খুব একটা ভালো হয়নি, কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করেছিল তার থেকে কিন্তু ভালো হয়েছিল। দেখুন, তারা কিন্তু এস্টিমেটকে বিট করেছে, সরি, ঠিক আছে, 2.35% হারে কিন্তু এস্টিমেটকে তারা বিট করেছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা নেক্সট উইক আপনাদের রাডারে রাখতে পারেন। এই সেলটেক, এই কোম্পানিটাও রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো এটা বলবো যে স্যার, যতগুলো আইটি সেক্টরের কোম্পানির এখনও পর্যন্ত রেজাল্ট বেরিয়েছে, ইনফোসিস বলুন, টিসিএস বলুন, উইপ্রো বলুন, সব থেকে যদি বেটার কেউ রেজাল্ট করে সেই কোম্পানি হচ্ছে এই সেলটেক। এই কোম্পানিটা আগের দিন কিন্তু 4.5%-এর উপরে কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, এস্টিমেটকে বিট করেছে কত, 5%-এর ওপরে, 5.5%। তো এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, যতগুলো রেজাল্ট আমরা দেখেছি। এই কোম্পানিটা স্পেশালি কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন নেক্সট উইকের জন্য। দেখুন, আমাদের মার্কেটের পাশাপাশি কিন্তু আমাদের কিছু স্টক, অর্থাৎ আমাদের দেশের কিছু স্টক, সেগুলো কিন্তু বিদেশে লিস্টেড আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি আমাদের দেশীয় স্টকগুলো কীরকম চলছে, সেই হিসেবে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে পরের দিন কিন্তু এই স্টকগুলো ভালো পারফরমেন্স দিতে পারে। তো দেখুন, ইনফোসিস যদি দেখি তাহলে ফ্রাইডেতে ইনফোসিস আমাদের মার্কেট বন্ধ হওয়ার পরে কিন্তু ন্যাসড্যাক ওপেন হয় নিয়ার অ্যাবাউট 8টার কাছাকাছি বা 8টার সময় ওপেন হয়। তো ইনফোসিসকে আমরা দেখেছিলাম কি, বৃহস্পতিবার কিন্তু 5% আপার সার্কিট দেখিয়েছিল বা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল ন্যাসড্যাকে। তো তারপরের দিন ফ্রাইডেতে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু 8% মুভমেন্ট দেখিয়েছে ইনফোসিস, রেজাল্ট বৃহস্পতিবারে এসেছিল। তো দেখুন, আমরা ফ্রাইডেতে দেখতে পারবো যে ইনফোসিসের এডিআর কিন্তু 4%-এর উপরে কিন্তু বেড়েছে, উইপ্রোর এডিআরও কিন্তু 16%-এর ওপরে বেড়েছে। উইপ্রো কিন্তু ফ্রাইডেতেই, অর্থাৎ শুক্রবারেই কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং 8টার সময় মার্কেট ওপেন হয়েছে ইউএসের। তো সেখানে কিন্তু উইপ্রো 16%, প্রায় 17%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে মন্ডেতে আমাদের মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যেসব আইটি সেক্টরের কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি, বিশেষ করে যেই কোম্পানিগুলোর রেজাল্ট বেরিয়ে গেছে। কারণ কি, সেই ইঙ্গিতটা কিন্তু আমরা অলরেডি ফ্রাইডেতে পেয়েছিলাম। ইনফোসিস কিন্তু 4%-এর ওপরে বেড়েছে এবং উইপ্রো তো আগুন লাগিয়ে দিয়েছে, প্রায় 17%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে উইপ্রো, ভাবতে পারছেন। লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, 2.5 লাখ কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটাও দেখুন, আমরা যদি চার্ট দেখি না 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে যে এই কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটাই পড়েছে, ঠিক আছে, তার হাই থেকে অনেকটা পড়েছে। কেন পড়েছে দেখুন, সেই টাইম পিরিয়ডটা দেখলে কিন্তু একই জিনিস, সেই যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইনফ্লেশন যখন থেকে মাথা চাড়া দিয়েছে তখন থেকে কিন্তু এই কোম্পানিটাও নিচে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা আইটি সেক্টরের এই কোম্পানিগুলো আমরা আমাদের রাডারে রাখবো। তার মধ্যে তো আমি বলবো স্পেশালি কিন্তু হচ্ছে এইচসিএল টেকের কোম্পানিটা আরও বেশি রাডারে রাখার জন্য, কারণ কোম্পানিটা এই যতগুলো কোম্পানি ছিল সব কটা কোম্পানি থেকে ভালো পারফরমেন্স করেছে এবং ইয়ার অন ইয়ার বেসিস বলুন, কোয়ার্টারলি বলুন, দুটোই কিন্তু কোম্পানিটা প্রফিটটাকে বাড়িয়েছে। দেখুন, এভিনিউ সুপারমার্ট, ডিমার্ট, এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটার রেজাল্টটা, টেলার যখন আমরা দেখেছিলাম, টেলার নিয়ে আলোচনা করেছিলাম, তো কোম্পানিটার টেলার কিন্তু যথেষ্ট ভালো ছিল, কোম্পানিটার রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো রেজাল্টটা বেরিয়ে গেছে, আমি আলোচনা করেছি ডিটেলসে। আপনারা যারা এখনও দেখেননি তাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। বা আইটি সেক্টরে যতগুলো কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সবকটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। রিটেল সেগমেন্টের কিন্তু নাম্বার 1 কোম্পানি লিস্টেড অনুযায়ী। আনলিস্টেড যদি বলেন তাহলে রিটেল
রিলায়েন্স রিটেল রয়েছে। তো লিস্টেড হচ্ছে ডিমার্ট বা এভিনিউ সুপারমার্ট হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। এই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে। তো এই কোম্পানিটাও আপনারা আপনাদের রাডারে কিন্তু রাখতে পারেন। নেক্সট উইক ভালো পারফরমেন্স কিন্তু দিতে পারে, কারণ অনেক দিন যাবৎ কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দিচ্ছে না, কারণ রেজাল্টটা কিন্তু অতটা ভালো হচ্ছিল না। কিন্তু এই কোম্পানিটার রেজাল্টটা ভালো হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে। নেক্সট উইক কিন্তু আমরা রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো আমাদের রাডারে রাখতে পারি। দেখুন আইআরএফসি ফ্রাইডেতে 6% বেড়েছে। কেন বেড়েছে? দেখুন আরকান ইন্টারন্যাশনাল যদি দেখি, আরকান ইন্টারন্যাশনালও কিন্তু প্রায় পজিটিভ রিটার্ন দিচ্ছে, খুব একটা আপসাইড মুভমেন্ট দেখায়নি। কিন্তু লাস্ট 5 দিনে যদি দেখেন তাহলে 5 দিনে কিন্তু কোম্পানিটা 7%-এর 7.5%-এর উপরে কিন্তু মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 মাসে যদি দেখেন তাহলে 1 মাসে 13%-এর উপরে মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আরবিএনএলকে দেখলেও কিন্তু একই জিনিস দেখা যাবে। ফ্রাইডেতে কোম্পানিটা কিন্তু 1.5%-এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 দিনের রিটার্ন দেখি, দেখুন 5 দিনে কোম্পানিটা 10%-এর উপরে বেড়েছে। 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10%-এর উপরে বেড়েছে। ঠিক আছে, তো এতটা কেন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে প্রতি কটা রেলওয়ে সেক্টরের কোম্পানি? কোনো কিন্তু বিশাল নিউজ কি পাওয়া যাচ্ছে সেরকম ব্যাপার নয় কিন্তু। তাহলে এই রেলওয়ে সেক্টরের যতগুলো কোম্পানি আছে কেন এতটা দৌড়চ্ছে? দেখুন সামনে বাজেট, ফেব্রুয়ারিতেই হচ্ছে বাজেট পেশ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্ট করা হচ্ছে যে রেলওয়ে সেক্টরের কিন্তু ব্যাপক একটা অর্ডার কিন্তু রেলওয়ে সেক্টরের জন্য আসতে চলেছে। তো রেলওয়ে সেক্টরের জন্য আসতে চলেছে মানে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে। তার জন্যেই কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে যে ব্যাপক একটা অর্ডার পেতে পারে। তাই জন্য কিন্তু এই রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কিন্তু এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। প্রি বাজেট র্যালি বলা যেতে পারে। তো স্যার যদি উল্টোটা হয়, উল্টোটা মিন্স যদি বাজেটে তেমন কিছু না আসে, কারণ এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে ভাঙা বাজেট বলা যেতে পারে। কারণ এই বাজেটের কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। লোকসভা ইলেকশন আসছে, লোকসভা ইলেকশন হওয়ার পরে কিন্তু তারপরে যে গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসবে সেই গভর্নমেন্ট আবার নতুন করে বাজেট পেশ করবে। যদি এই গভর্নমেন্টই আসে তো ঠিক আছে, যেই বাজেটটা এখন নিয়ে আলোচনা হবে সেই বাজেটটার ওপর কাজ হতে পারে। কিন্তু যদি নতুন সরকার গঠন হয় তাহলে কিন্তু এই বাজেট টোটালি চেঞ্জ হয়ে যাবে। দেখুন রিনিউয়াল সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। বিশেষ করে পিএসইউ কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো রিনিউয়াল সেক্টরে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। তার মধ্যে যদি বলা যায় তারা কিন্তু ইরেডা। রিসেন্টলি আমি আপনাদের সাথে আলোচনার মাধ্যমে জানিয়েছিলাম কিন্তু 11 তারিখ অর্থাৎ 11 জানুয়ারি কিন্তু একটা মিটিং কন্ডাক্ট হয়ে গেছে। সেখানে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করার জন্য কিন্তু মানে যেসব কোম্পানিগুলো রিনিউয়াল সেক্টরে কাজ করছে এবং দ্রুত যাতে রিনিউয়াল সেক্টরে কাজ করতে পারে তার জন্য কিন্তু তাদের ফান্ডের দরকার হবে, এবং ফান্ডের জন্য কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন ব্যাংক বলুন, এনবিএফসির সাথে বলুন, মিটিং করেছে যে খুব সহজ সুদে বা খুব সহজ কন্ডিশনে যেন ফাইন্যান্স প্রোভাইড করা হয় রিনিউয়াল সেক্টরে যেসব কোম্পানিগুলো কাজ করছে, কারণ দ্রুত হারে রিনিউয়ালকে প্রমোট করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইরেডা নজরে রাখতে পারেন। আরইসি এই কোম্পানিটাও নজরে রাখতে পারেন। পিএফসি এই কোম্পানিও নজরে রাখতে পারেন। স্পেশালি টাটা পাওয়ারকে তো নজরে রাখতেই পারেন, কারণ কি কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছে। শুধু ভালো পারফরমেন্স করছে না, করছে কিসের বেসিসে? কোম্পানিটা কিন্তু একের পর এক রিনিউয়াল সেক্টরের জন্য কিন্তু মৌ স্বাক্ষর করছে। আমরা রিসেন্টলি দেখেছিলাম যে কোম্পানি কিন্তু গুজরাট বলুন, তামিলনাড়ু বলুন, গভর্নমেন্টের সাথে কিন্তু মৌ স্বাক্ষর করেছে। সেখানে কিন্তু 5 থেকে 7 বছরের মধ্যে হচ্ছে রিনিউয়াল সেক্টরের একটা কিন্তু হাব তৈরি করতে চলেছে। তো এই জন্য কিন্তু টাটা বা 70,000 করোড় অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু দুটো স্টেটেই ইনভেস্টমেন্ট করবেন ইন্ডিভিজুয়ালি। 70,000 করোড় তামিলনাড়ুতে, 70,000 করোড় কিন্তু হচ্ছে গুজরাটে। রিনিউয়াল সেক্টরের কোম্পানিটা 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন নেক্সট উইকের জন্য। এই ছিল মার্কেট রিলেটেড কিছু নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।